আমরা খুব ছোটবেলা থেকে একটি যুদ্ধের কথা শুনে আসছি, সেটি প্যালেস্টাইন। ইসরায়েল, হামাস, প্যালেস্টাইন, গাজা, এই ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, এই কথাগুলো সংবাদে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। যখন বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল হয়নি, বিটিভিতে আমরা দেখতাম যে পশ্চিম তীরে আজকে এই হামলা করা হয়েছে, প্যালেস্টাইনে হামলা করা হয়েছে। অর্থাৎ বিটিভির খবরে, বাংলাদেশ টেলিভিশনের খবরে যে আন্তর্জাতিক প্রসঙ্গটি আসতো, সেখানে সবসময় ছিল ফিলিস্তিন প্রসঙ্গ। এবং সেই ফিলিস্তিনের যুদ্ধ এখনও চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেখানে আমরা প্রক্সি ওয়ারে দেখেছি বেলারুশ সহ আশেপাশের অনেকগুলো দেশ কিন্তু জটিল পরিস্থিতিতে আছে। ঠিক এই মুহূর্তে ভারত পাকিস্তানের যেই দামামা শোনা যাচ্ছে, এবং এইদিকে মিয়ানমারের মানবিক করিডোর, আশঙ্কা করা যায় না অথবা বলা যায় না যে বাংলাদেশও কি কোনো এক ধরনের প্রক্সি ওয়ারের ক্ষেত্রভূমি হতে পারে কিনা। প্রক্সি ওয়ার, দর্শক আপনারা জানেন যে যখন একটি দেশ, দুটি দেশ বা কোনো দুই পক্ষ, তিন পক্ষ বা বহু পক্ষের যুদ্ধের আশেপাশে অবস্থান করে, তারা কোনো না কোনোভাবে এই যুদ্ধের দ্বারা হয় আক্রান্ত হয়, হয় লাভবান হয়, মানে কোনো না কোনো একটি সমস্যা, জটিলতা তৈরি হতে পারে, যে কারণে প্রক্সি ওয়ার এই পরিস্থিতিকে বোঝায়। আজকের প্রধান উপদেষ্টার যে কথা, সেই কথা বিমান বাহিনীর মহড়া দেখতে গিয়েছিলেন তিনি, সেখানে বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি লিখিত বক্তব্যের বাইরে তিনি বলেছেন যে সারা বিশ্বেই যুদ্ধের দামামা বাজছে, যুদ্ধের হুমকির মধ্যে থাকতে হচ্ছে। তিনি নিজে ব্যক্তিগতভাবে যুদ্ধ পছন্দ করেন না, কিন্তু যুদ্ধের এই পরিস্থিতিতে নিজেদেরকে প্রস্তুত রাখা, নিজেদেরকে মোকাবেলার জন্য তৈরি রাখাটা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। আজকে তাই ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আমরা বিষয় নির্ধারণ করেছি যুদ্ধের প্রস্তুতি ও প্রাসঙ্গিক বিষয়। যদিও 53 বছরে কখনো আমরা এই যুদ্ধের প্রস্তুতি এই শব্দ নিয়ে কোনো টকশো হয়েছে কিনা বাংলাদেশে আমি জানি না। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান খোরশেদ সূচি এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতো ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আজকের অনুষ্ঠানটিও বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের পরামর্শ, আপনাদের মতামত, আপনাদের ক্ষোভ, আপনাদের বিক্ষোভ, সমালোচনা, আলোচনা সব লিখতে পারেন সেই কমেন্টে। আমরা দেখে আসবো আমাদের প্রধান প্রধান শিরোনামগুলো, এরপরেই মূল আলোচনা। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না নেয়া আত্মঘাতী, বিমান মহড়ায় বললেন প্রধান উপদেষ্টা। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে গভীর সতর্কতা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় সংলাপ চায় এনসিপি। মানবিক করিডোরের বিষয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত, একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন। হত্যার হুমকি নিয়ে বক্তব্য শেখ হাসিনারই, ফরেনসিক প্রমাণ মিলেছে। শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আগামী অর্থ বছরের বাজেট বাস্তবসম্মত হবে বললেন অর্থ উপদেষ্টা। সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়নে কাজ করছে সরকার। এবং নির্বাচন দিতে দেরি হলে দেশ নিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বললেন জামায়াতের আমির। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের আপনারা জানেন যে বরাবরের মতোই ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত লিখতে পারেন। আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা আছেন। আপনাদের দলীয় আহ্বায়ক আজকে একটি বিষয় বলেছে যে মানবিক করিডোর নিয়ে জাতীয় আলোচনা হতে পারে। আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনায় আসবো, তবে আমি সিনিয়র সাংবাদিক হাসান খোরশেদ সূচির কাছে যেতে চাই। ঠিক এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের যে পরিস্থিতি সেটি আপনি জানেন। পেহেলগাঁওয়ের যে হামলা, সেই হামলা নিয়ে ভারতের পক্ষ থেকে এক ধরনের পাকিস্তানকেই দোষারোপ করা হয়েছে, এবং তারা ইতিমধ্যেই কিন্তু সামরিক মহড়া শুরু করে দিয়েছে। এবং আমরা যেটা দিয়ে জানি যে আজকে গেল রাতেও বিমান টেক অফ করেছে তাদের ভারত প্রান্তে এবং পাকিস্তান প্রান্তে। ঠিক এই মুহূর্তে মিয়ানমারের অবস্থা জানেন
ভারতের সেভেন সিস্টারের অবস্থা জানেন, ভারতের অরুণাচল প্রদেশে চীন এবং অরুণাচলের পরিস্থিতি জানেন, সিয়াচেন কাশ্মীরের যে অংশটি চীনের সাথে আছে সেখানেও পরিস্থিতি অনেকটাই জটিল। এবং বাংলাদেশের এখনকার যে সরকার, সেই সরকারের পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের যেই নরেন্দ্র মোদীর বৈঠক পরবর্তী যে সম্পর্ক, সেটিও জটিল। আমি আপনার কাছ থেকে সব কিছু নিয়ে অবজারভেশনটা জানতে চাই, কি পরিস্থিতি? বাস্তবতা হচ্ছে যে একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে, চরম উত্তেজনা বিরাজ করছে এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। এটা বাস্তবতা। যদিও আমরা চাই না যে কোনো যুদ্ধ হোক, আমরা শান্তি চাই এবং আমরা বিশ্বাস করি যে যে কোনো ধরনের যুদ্ধ ভারত পাকিস্তান দুই দেশের জন্যই অসম্ভব রকম ক্ষতিকর হবে। সেই দুই দেশের সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, একইভাবে এই দুটো দেশই অর্থনৈতিকভাবে আসলে কেউ খুব ভালো নেই। তা এবং এই অর্থনৈতিক অবস্থার মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, যুদ্ধ অসম্ভব ব্যয়বহুল একটা বিষয় এবং যুদ্ধ যদি শুরু হয়, যুদ্ধ শুধুমাত্র যে ক্ষয়ক্ষতি করে, যুদ্ধের কারণে মানুষ নিহত হয়, আহত হয়, শুধু সেটাই না, পুরো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এবং ভারত পাকিস্তান দুদেশই আসলে যুদ্ধে লিপ্ত হলে তারা সেই যুদ্ধের ক্ষতি তাদের বহু বছর বহন করতে হবে। তো আমরা চাই না যে যুদ্ধ হোক এবং আমরা মনে করি যে যুদ্ধ হওয়া উচিত না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পেহেলগামের ঘটনার পর থেকে গত 6 দিন ধরে, গত 6 রাতই দুই দেশের কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনারা তারা পরস্পরের প্রতি গুলি ছুঁড়েছে, এক ধরনের গোলাগুলি হয়েছে। গত রাতে যখন ভারতীয় রাফেল এয়ারক্রাফট উড়ে গেল, সেটাকে আবার পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছে, ধাওয়া করেছে পাকিস্তানি এয়ারক্রাফটগুলো। তো আলটিমেটলি একটা যুদ্ধ অবস্থা শুরু হচ্ছে, একটা দেখা যাচ্ছে। এবং পাকিস্তানের মন্ত্রী গতকাল বলেছেন যে, সকালে বলেছেন যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, ভারত আক্রমণ করতে পারে, এটা তাদের কাছে ইন্টেলিজেন্সের ইনফরমেশন আছে। তো পাকিস্তান যতই অস্বীকার করুক, যে যদিও পাকিস্তান বারবার অস্বীকার করছে যে তাদের কোনোরকম কোনো সংশ্লেষ নাই পেহেলগামের ঘটনার সাথে, ভারত বারবারই সেই একই জায়গায় জোর দিচ্ছে যে না, পাকিস্তানই ঘটিয়েছে, পাকিস্তানের শেল্টারই ঘটছে, এরকম একটা পরিস্থিতি। যদিও ভারত এখন পর্যন্ত কোনো রকম কোনো প্রমাণ উপস্থাপন করেনি বা করতে পারেনি যে পাকিস্তানের কোনো রকম সংশ্লিষ্টতা আছে, তারপরও বারবার ভারত যেটা বলে যাচ্ছে, দোষারোপ করে যাচ্ছে। ভারতের দিক থেকে যেটা আমরা দেখলাম যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সশস্ত্র বাহিনীর যারা নেতা, জেনারেলদের সাথে মিটিং করে তাদের কর্তৃত্ব দিয়ে দিয়েছেন যে তারা যদি মনে করে, তারা যেভাবে প্ল্যান করে, যেভাবে স্ট্র্যাটেজি ফিক্স করে, সেভাবে তাদের সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ শুরু করার এখতিয়ার বা কর্তৃত্ব তাদের দিয়ে দিয়েছেন। সো ভারতের দিক থেকে একটা যুদ্ধংদেহী অ্যাপ্রোচ অনেক বেশি। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করে বসতে পারে। ভারত যদি আক্রমণ করে বসে, তখন পাকিস্তান পাল্টা তার প্রতিরোধ করবে, এটা খুব স্বাভাবিক, এবং তখন যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমরা বারবার মনে করি যে জাতিসংঘ সহ বিভিন্ন, যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন সহ যে বিশ্বের যে প্রভাবশালী দেশগুলো, তাদের আসলে এখন অনেক ঘনিষ্ঠভাবে ইনভলভ হওয়া উচিত, যাতে এই যুদ্ধটা না। আমি আরেকটু জানতে চাই, যুদ্ধের প্রভাব কি? আসলে যুদ্ধের প্রভাব কি? আমরা জানি যে প্রভাব ডানে বামে অনেক ধরনের প্রভাব। আপনি অর্থনৈতিক কথা বলেছেন যে দারুণ ব্যয়বহুল, তারপর তো রক্তক্ষয় তো হবেই, প্রাণহানি ঘটবে। ইতিমধ্যে পৃথিবীতে, বিশ্বে ইতিমধ্যে 2টি ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। তার মধ্যে একটি হলো একপাক্ষিক যুদ্ধ, ইসরায়েল প্যালেস্টাইন, ফিলিস্তিনের গাজা, এবং আরেকটি অনেকে বলে ধনীদের যুদ্ধ বা বড়লোকের যুদ্ধ, সেখানেও কিন্তু রক্তক্ষয় হচ্ছে। এই পরিস্থিতিতে এই পাকিস্তান ভারত প্রসঙ্গ এবং বাংলাদেশে এইখানে মিয়ানমারের যে পরিস্থিতি এবং বাংলাদেশের এই জায়গাতে আপনি আর কি যোগ করতে পারেন? আপনার কি মনে হয় যে স্পেকুলেশনে কি মনে হয় আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, এবং আমরা আসলে বিশ্বের অনেকগুলো বড় বড় শক্তির মানে বিভিন্ন কারণে আগ্রহের কেন্দ্র হয়ে উঠছে, এবং সেটা আমাদের বাস্তবতা, আমাদের ভৌগোলিক অবস্থানের কারণেই জিওপলিটিক্সে আমাদের আলাদা একটা ইম্পর্টেন্স আছে, এবং সেই ইম্পর্টেন্সটা আমাদের জন্য একই সাথে ঝুঁকির এবং চ্যালেঞ্জেরও। তো মায়ানমারের সাথে আমাদের সীমান্তে যে পরিস্থিতি, সেখানে দৃশ্যত শান্তিপূর্ণ, কিন্তু সীমান্তের ওপারে আরাকানে যা কিছু ঘটছে সেটা আমাদের জন্য উদ্বেগের। এবং ওইখানে যদি ওই পারে আসলেই আরাকানে যদি দুর্ভিক্ষ হয়, যেটা জাতিসংঘ এজিউম করছে, এবং জাতিসংঘ যে কারণে করিডোরের কথা বারবার বলেছে, সেরকম একটা সিচুয়েশন আমাদের এক ধরনের
টেনশনের মধ্যে রেখেছে যে আসলেই এরকম কিছু হবে কিনা। বা কারণ মানবিক করিডোর বলি আর যাই বলি, বাস্তবতা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানবিক করিডোর আরও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। সেটা ফিলিস্তিনেও হয়েছিল, সেটা কঙ্গোতে হয়েছে, সেটা সিরিয়াতে হয়েছে, এবং এর কোনোটারই ফল ভালো হয়নি। যেই দেশ এই করিডোর দিয়েছে সেই দেশ শেষ পর্যন্ত ভিকটিম হয়েছে। তা আমাদের জন্য এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ। আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ধরনের কোনো করিডোর দেওয়াই উচিত না, এবং এই ধরনের কোনো করিডোর দেওয়ার প্রস্তাবে রাজি হওয়া উচিত না। বাট জাতিসংঘ বা প্রভাবশালী দেশগুলো যদি জোর করে, তখন তাদের সাথে খুব স্ট্র্যাটেজিক্যালি আসলে পুরো বিষয়টা ডিল করা উচিত। এবং সেটা করতে গিয়ে এক ধরনের, যেহেতু এই সরকারটা কোনো নির্বাচিত সরকার না, গণ অভ্যুত্থানের সরকার, জাতীয় ঐক্যমতের সরকার, এই ধরনের স্পর্শকাতর ডিসিশন জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুতে যদি সিদ্ধান্ত নিতে হয়, সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠক ডেকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত। এককভাবে কেউ যদি কোনো সিদ্ধান্ত নেয়। সেই কথাটি আজকে আরেকটা বিষয় আমি একটু টাচ করে দিতে যাচ্ছি, যেটা একটু আগে আপনি বলছিলেন যে প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, উনি আজকে একটা কথা বলেছেন যে এক ধরনের যুদ্ধ প্রস্তুতি রাখতে হবে, এবং সেটা আধা আধি রাখার কোনো স্কোপ আমরা আমরা এটার পরে আমরা এই আলোচনায় আসি। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে জানতে চাই যে যেটি হাসনাইন খুরশেদ সূচি শেষ দিকে বললো, এবং আমি শুরুতেই বলেছিলাম যে এই প্রথম এনসিপির একজন নেতা, মানে এনসিপির প্রধান, এনসিপির আহ্বায়ক কিন্তু আজকে এই করিডোর নিয়ে কথা বলেছেন, নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা। তিনি এই প্রসঙ্গটি বললেন, এবং তিনি কিন্তু এই যেটি হাসনাইন খুরশেদ সূচি বললেন আলোচনার কথা। আপনাদের ঠিক এই মুহূর্তে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছেন। আমি বলছি না যে আপনারা সরকারি দল বা সরকারের সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু আপনাদের এক ধরনের প্রভাব বিস্তার হচ্ছে সারা বাংলাদেশে। আপনাদের দলের প্রভাব আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে। আপনার কি মনে হয় এই আলোচনার জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এবং এই মানবিক করিডোর নিয়ে আপনার রাজনৈতিক মতামতটি কি? ধন্যবাদ। জাতিসংঘের যে মানবিক করিডোরের প্রস্তাব, এই প্রস্তাবটি মূলত এটা নতুন নয়। এটা 2017 সাল থেকেই, যখন আপনার নতুন করে রোহিঙ্গার ইনফ্লাক্স এখানে হয়েছিল, তখন থেকেই এই ধরনের একটা প্রস্তাব ছিল যে মূলত জাতিসংঘ এখানে যেভাবে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পর এখানে ফান্ড দিচ্ছে, তাদের ইউএনএইচসিআর এর মাধ্যমে অন্যান্য যে দাতা সংস্থাগুলোকে সমন্বয় করে বিভিন্ন রাষ্ট্রকে ইনভলভ করে বাংলাদেশ ভূখণ্ডে যেই মিয়ানমারের নাগরিকদের, যদিও তারা নাগরিক স্বীকার করে না, সেটা একটা ভিন্ন তর্ক, নাগরিকদের আশ্রয় দিয়েছে, এটাও কিন্তু একটা হিউম্যান করিডোর ছিল। বাট ওটা ছিল ইনফর্মাল, ওইটা আসলে জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো করিডোরের প্রস্তাব সেখানে ছিল না। তো এখন যে অবস্থা এসেছে, আমরা যদি নতুন প্রেক্ষাপট বিবেচনা করি যে কেন আসলে নতুন করে এই করিডোরের প্রস্তাবটা আসলো, নতুন করে প্রস্তাবটা আসছে এই কারণে, আমরা গত 3 দিন আগে যে নিউজে দেখলাম যে 1 লক্ষের বেশি নতুন করে রোহিঙ্গা এখানে প্রবেশ করছে। তো সেই যে নতুন করে প্রবেশ করছে, এটার মাধ্যমে এইটাও আবার নতুন করে প্রতীয়মান হচ্ছে যে মিয়ানমারের জান্তা সরকার এবং যে আরাকান আর্মির মধ্যে যে সংঘাতের একটা বড় আপনার জায়গা অথবা স্থল হলো আপনার বাংলাদেশ সীমান্ত। তো এই সীমান্ত খুব সহজে অতিক্রম করা যায়, এবং স্বাভাবিকভাবেই শুধুমাত্র মানে রোহিঙ্গা না, এখন এই সংঘাত যদি প্রলম্বিত হয়, তো সেখান থেকে আপনার যারা রাখাইন জনগোষ্ঠী, বুদ্ধিস্ট রাখাইন, তারাও কিন্তু বাংলাদেশে চলে আসতে পারে। তো সেই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে আমরা এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে দেখেছি যে দেশে প্রথমবারের মতো রোহিঙ্গা বিষয়ক একজন হাই রিপ্রেজেন্টেটিভ আপনার নিয়োগকৃত হয়েছে। তো সেই হওয়ার পর থেকে পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি প্লাস বাংলাদেশে যারা বন্ধু আছেন, তারা সবাই একটা জায়গায় খুব প্রতীতি রেখেছিলেন যে ডক্টর ইউনূস তার বৈশ্বিক যে প্রভাব, তার মাধ্যমে হয়তোবা এইবার রোহিঙ্গার সমস্যাটা কার্যকর সমাধান সম্ভব। যদিও গত 8 মাসে আমরা তেমন বড় কোনো অগ্রগতি দেখিনি, কিন্তু আমি ভিজিবল অগ্রগতি দেখিনি, হয়তোবা গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে। তো হাই রিপ্রেজেন্টেটিভের এই নিয়োগ এবং ডক্টর ইউনূস এবং সামরিক জান্তা কিন্তু বৈঠক করেছেন। আমার মনে হয় এই বৈঠকটা রুটিন বৈঠক, এবং এর আগের সরকারগুলো সামরিক জান্তার সাথে আপনার এই বৈঠক এবং এই ধরনের আপনার আলাপ আলোচনার মধ্য দিয়েই আপনার এই পর্যন্ত এটা এসেছে। এটা কখনোই রুদ্ধদ্বার কোনো আপনার জায়গা ছিল না। তো মূল ব্যাপারটা হলো যে এখন যে প্রেক্ষাপটে হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রস্তাবটা গত যে সফরে এসে তিনি দিয়ে গেলেন, এবং তারপরে যে একটা কানাঘুষা আগে ছিল, আমরা গত 3 দিন আগে এটা ফরমালি ঘোষণা দেখতে পেলাম যে না, এখানে একটা বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে। তো এনসিপির এখানে মূল অবস্থানটা হলো
যে এই সমস্যা সমাধান করতে হবে, এটা আজকেই হোক আর এটা কালকেই হোক, এই রোহিঙ্গাদের এই সমস্যা সমাধান না করে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না। আর বাংলাদেশের সবচেয়ে বড় যেই শক্তি, যেই কারণে বাংলাদেশ নেপাল কিংবা আফগানিস্তান না কিংবা ভুটান না, বাংলাদেশের একটা আপনার সি শোরে তার একটা বিশাল অ্যাক্সেস আছে, বাংলাদেশের পোর্ট আছে। এখানে এই জায়গায় এই পুরো অ্যাক্সেস এবং বঙ্গোপসাগরের নিরাপত্তাটা যুক্ত হয়ে আছে রোহিঙ্গা সংকট কিভাবে বাংলাদেশ সমাধান করতে পারে। পাশাপাশি এখন যেভাবে নন স্টেট অ্যাক্টররা সেখানকার ভূমির নিয়ন্ত্রণ নিয়েছে, বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে তাদের সাথে কিভাবে ডিল করবে, এবং এটা কি হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে বাংলাদেশ নিজে ডিল না করে তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো ডিলিংস হচ্ছে কিনা, এই বিষয়টা হয়তো বা মানে পাবলিক ইনফরমেশন হিসেবে এটা হয়তো বা অপ্রাসঙ্গিক হতে পারে, যেটা আসলে অতটুকু ইনফরমেশন জনপরিসরে আসবে কিনা, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই করিডোরটা এই সময়ে দেওয়াটার সাথে আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যে সম্পর্ক, অনেক ডিপ ইনফরমেশন কিন্তু চলে এসেছে। আজকে প্রফেসর শহীদুজ্জামান, যিনি আন্তর্জাতিক সম্পর্ক তিনি বলে ফেলেছেন যে বাংলাদেশের 3টা ইনফ্যান্ট্রি অলরেডি প্রস্তুতি নিচ্ছে যে সেখানে একটা পিস কিপিং মিশনের মতো কাজ করবেন। এবং মানে আমরা যেটা আফ্রিকায় করেছি, উগান্ডা এবং অন্য জায়গায়, সেই আলোকেই জাতিসংঘ ইতিমধ্যেই সেনাবাহিনীকে এই প্রস্তাব দিয়ে দিচ্ছে এবং সেনাবাহিনী সেটি প্রস্তাব গ্রহণ করেছে। যদিও এই তথ্যটা এত দ্রুত সাধারণ নাগরিকের সামনে আসার কথা নেই। আরেকটি কথা বলি আপনাকে, সেটি যে এনসিপির অবস্থানের জন্য আমি আরো একটি বিষয় বলতে চাই। সেটি হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাদের অবস্থানের থেকে, যে এই পরিস্থিতি, এই মানবিক করিডোর দেয়া হলে বাংলাদেশের পরিস্থিতি হবে গাজার মতো। জি, এখন বলেন। এখানে একটা বিষয় হলো যে বাংলাদেশ কিভাবে রোহিঙ্গা রিপেট্রিশন করবে। আমার মনে হয় যেহেতু বাংলাদেশের সামনে নির্বাচন আসছে এবং আমরা প্রত্যাশা করছি যে বিএনপি, যেহেতু আপনি নাম উচ্চারণ করলেন, তারা বাংলাদেশের জনসাধারণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন। সো বিএনপিকে প্রত্যাশাই করছেন আপনি? মাঠের পরিস্থিতি বিবেচনা করলে আমার মনে হয় এটা যে কেউ চিন্তাই করবে। মূলত এখন যে সময়টা আসছে, এই সময়টা হলো তারা আসলে কোন এক্সটেন্টে আপনার সরকার গঠন করবেন সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনা। কিন্তু মূল বিষয়টা যেটা হলো যে বিএনপির পক্ষ থেকে আমরা একটা সুনির্দিষ্ট জাতি একটা প্রস্তাব প্রত্যাশা করতেই পারি যে তারা যদি ক্ষমতায় আসেন তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো আমরা এনসিপি থেকে যে বিষয়টা বলতে চাই যে এটা একটা জাতীয় সংকট এবং এটার সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্নযুক্ত, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে করিডোরের প্রস্তাবটা আপনার বাংলাদেশ সম্মত হয়েছে, এই সম্মত হওয়ার তথ্যের সাথে সাথে আমরা দেখেছি যে এনসিপিও, আমি ব্যক্তিগতভাবেও রিয়েকশন দিয়েছি এবং আমাদের প্রেস নোটও তৈরি হয়েছিল, কিন্তু আমাদের আহ্বায়ক সব নিজে মন্তব্য করেছেন, হয়তো এটা একটু দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু এখানে প্রতিটা রাজনৈতিক দল তারা কনসার্ন জানিয়েছেন একটা জায়গায় যে সিদ্ধান্ত কিভাবে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত পক্ষে আসুক, যেমন ভাইয়া বললেন এটার বিপক্ষে সরাসরি, তো আমার কাছে আমি একটা মধ্যবর্তী অবস্থান নিতে চাই। পাশাপাশি এখানে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী, তাদেরকে আপনার এই প্রসেসের মধ্যে ইনভলভ না করে কখনোই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী এবং যে আমলাতান্ত্রিক যেই আপনার পাওয়ারটা আছে, এই তিনটার মধ্যে সমন্বয় করতে হবে। কারণ একটু ছোট্ট বিষয় বলে দিই যে যেই কনসার্নের জায়গা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে সিদ্ধান্তগুলো আসছে, এই সিদ্ধান্তগুলোতে অনেক বেশি প্রভাব আমলাতন্ত্র বিস্তার করছে, যেটা আসলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এবং এই ধরনের সিদ্ধান্ত এনসিপি মনে করে যে রাজনৈতিক দলগুলো এবং বিদ্যমান বাস্তবতায় যে ঐক্যমত্য, পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত আপনার গ্রহণ করতে হবে। আমরা ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা আলোচনা করছি যুদ্ধের প্রস্তুতি ও প্রাসঙ্গিক বিষয়। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পরে আবারও আলোচনায় যুক্ত হব। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আলাউদ্দিন মোহাম্মদ যে কথাটি বলছিলেন, আপনার এনসিপির অবস্থান বলছিলেন যে একটি মধ্যবর্তী অবস্থানে আপনারা থাকতে চান, যে এটি আলোচনা এবং অন্যান্য বিষয়ে এগিয়ে নেওয়া উচিত। হাসান খুরশিদ, আপনি তো সরাসরি এর বিপক্ষ অবস্থান নিলেন যে এটি দেওয়া উচিত না। আমি আরেকটি বিষয় বলি, যেটি আমরা বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু একজন খুবই খ্যাতিমান অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি, আমি কিছুক্ষণ আগে শুনলাম যে তিনি বলেছেন যে সিলেট
চট্টগ্রাম এবং রামু, কক্সবাজারের রামু, এই তিনটায় যে আমাদের আর্মি ডিভিশনগুলো আছে তারা এই ধরনের এক ধরনের প্রস্তুতি আছে। আমি জানি না এটার এই তথ্যের কতটা সত্যতা আছে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই মানবিক করিডোরের কথা নিয়ে মির্জা ফখরুল, যেটি আমি ওনার কাছে বললাম, যে মির্জা ফখরুলও বলেছেন যে এটি আসলে গাজার পরিস্থিতিতে যাচ্ছে, অনেকটা প্রক্সি ওয়ারের মধ্যে দিয়ে যাবে, এবং যেটি মূল কথা যে শেষ পর্যন্ত, শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা রিলায়েবল সোর্স নাই, তবে জানা গেছে যে সামরিক জান্তা মিয়ানমারের তারা কোনো মতেই এই করিডোরের কথা, করিডোরতে একমত নয়। কারণ আমি আজ বিকেলে আমার রিপোর্টার দেখালো যে জাতিসংঘ কয়েকজন রিপোর্টারকে মেইল করে জানিয়েছে যে এই করিডোরের ব্যাপারে জাতিসংঘ জানিয়েছে তারা একমত, কিন্তু এই ব্যাপারটি দুই দেশের সম্মতির উপরে নির্ভর করে। সেই ক্ষেত্রে আসলে কি পরিস্থিতি দেখছেন আপনি? আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি যে জাতিসংঘ বিশ্বজুড়ে দুভাবে কাজ করে শান্তির ক্ষেত্রে। একটা হচ্ছে শান্তি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের ইভেন পুলিশ সদস্যরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, এবং বাংলাদেশ শান্তি রক্ষায় সারা পৃথিবীতে অত্যন্ত প্রশংসিত একটি রাষ্ট্র, এবং আমাদের অসাধারণ ভূমিকা আছে। আরেকটা বিষয় হচ্ছে জাতিসংঘ কখনো প্রয়োজন মনে করলে শান্তি প্রয়োগ করতে পারে। শান্তি প্রয়োগ মানে যেখানে স্বাভাবিকভাবে শান্তি নাই, যুদ্ধাবস্থা, সেখানে জাতিসংঘ সামরিকভাবে বল প্রয়োগ করতে পারে, তার শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা বা শান্তি কায়েম করতে পারে। তো সেই এনফোর্সমেন্টের জায়গায় জাতিসংঘ যাবে কিনা, কারণ মায়ানমারের আরাকানে স্পেশালি যে পরিস্থিতি চলছে সেটা শুধু এই মুহূর্তের না, গত 5 বছরের না, এটা দশকের পর দশক ধরে চলছে। আমাদের মানে আমি সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে দেখেছি যে 90 দশকের শুরুতেও আসলে এই ধরনের একটা বড় ইনফ্লাক্স হয়েছিল, এবং তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। শি ওয়াজ ভেরি প্রুডেন্ট এবং ভেরি সাকসেসফুল লিডার। খুব 82-83 সালেও এরকম হয়েছে, যখন জিয়াউর রহমান, কিন্তু অল্প। 90-এর দশকে যেটা ছিল, 90-এর দশকের শুরুতে ব্যাপক মাত্রায় রোহিঙ্গা প্রবেশ ঘটেছিল, এবং সেই ইনফ্লাক্সের পরে তাদের প্রায় 80% বা তারও বেশি বেগম জিয়ার নেতৃত্বে সেই সময়কার যে সরকার তাদের আবার ফেরত পাঠাতে সফল হয়েছিল। আমরা আসলে এমন একটা জিনিস দেখতে চাই যে এই 17 সাল থেকে যে প্রায় 10-12 লাখ ইন করে, গত কয়েক মাসে আরও 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে এসছে, এটা আমরা জানি, এবং জাতিসংঘ অলরেডি চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে বলেছে তাদের আবাসন বা অন্যান্য ব্যবস্থা করার জন্য। সেরকম একটা সিচুয়েশনে আমাদের আসলে অগ্রাধিকারটা কী হওয়া উচিত? যে আমি করিডোরের বিষয়টা একটু আবার আসি। করিডোরের বিষয়টা এসছে গত নভেম্বরে, যখন ইউএনডিপি বলল যে মায়ানমারে চলতি বছর এই 25-এর প্রথম দিকে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে আরাকানে, যে কারণ ওইখানে আরাকান পুরোটাই এখন সামরিক জান্তা তার দখল হারিয়েছে, ওইখানে পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে, এবং সেখানে যে মানুষরা এক ধরনের অবরুদ্ধ জীবন কাটাচ্ছে, তাদের কোনো ধরনের কোনো কাজের সংস্থান নেই, কোনো রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, টোটাল প্রশাসন থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়েছে। সেরকম একটা পরিস্থিতিতে সেখানে মানুষের আয় রোজগার থেকে শুরু করে কাজকর্ম কোনো কিছু না থাকার কারণে অর্থনৈতিক একটা বিপর্যয় হবে। সেই বিপর্যয়ে একটা ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হতে পারে। সেই দুর্ভিক্ষের আশঙ্কা মোকাবেলার জন্য সেখানে খাদ্য এবং অন্যান্য সাহায্য পাঠানো দরকার। না হলে সেখানে যারা আছে সেই লাখ লাখ রোহিঙ্গা এবং রাখাইন নাগরিক, তারা আবার বাংলাদেশে প্রবেশ করতে পারে। সে ধরনের একটা কথা বলি, সেই দুর্ভিক্ষ মোকাবেলার জন্যই এই মানবিক করিডোর তৈরির প্রস্তাব এসেছিল। এখন সেই প্রস্তাবের জায়গায় আমরা এই প্রস্তাবটাকে অগ্রাধিকার দেব নাকি অন্য আরেকটা বিষয় বিবেচনা করব? আমাদের অগ্রাধিকার হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে প্রত্যাবাসন হচ্ছে সবচেয়ে বড় অগ্রাধিকার। বছর পর বছর ধরে আমরা এই 12, 14, 15 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দিচ্ছি। তাদের কারণে আমাদের দেশের পরিবেশ থেকে শুরু করে দেশের অর্থনীতির উপরে ভয়ঙ্কর চাপ পড়ছে। আমাদের যে মানে হিউম্যান স্ট্রাকচার সেটাও অ্যাফেক্টেড হচ্ছে। তো তারা কত দ্রুত আমরা তাদের মায়ানমারে ফেরত দিতে পারি, সেইটা আসলে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। তো মানবিক করিডোর তৈরি করে আরাকানে খাদ্য এবং অন্যান্য সাহায্য পাঠানোর বদলে আমি মনে করি বাংলাদেশের অগ্রাধিকারের ফোকাস হওয়া উচিত যে আমরা একটা রিপেট্রিয়েশন করিয়ে চাই, যে এই জায়গা দিয়ে রোহিঙ্গারা ফিরে যাবে তাদের দেশে, এবং সেইখানে যাতে একটা নিরাপদ অঞ্চল তৈরি করা যায় যেখানে তারা গিয়ে শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে। সেটার জন্য যদি জাতিসংঘ পিস কিপিং এর যে মতন পিস এনফোর্সমেন্টের অপারেশনে যায়, সেটা জাতিসংঘের বিষয়, জাতিসংঘ প্রয়োজন মনে করলে সেটা করতে পারে। এবং সেখানে আমরা চাইবো যে রোহিঙ্গারা ফিরে গিয়ে যাতে নিরাপদে থাকতে পারেন।
তারা যাতে কোনোভাবেই ওই আরাকানে ফিরে গিয়ে আবারও বিপদের মধ্যে পড়ে আবারও জীবনের সংখ্যা নিয়ে বাংলাদেশের দিকে আবার ফিরে না আসেন, সেটা নিশ্চিত করা হোক। এবং সেটা করার জন্য জাতিসংঘ যেভাবে আগায় সেভাবে আগাক, কিন্তু আমাদের অগ্রাধিকারের জায়গা হওয়া উচিত যে প্রত্যাবাসনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেভাবে আমরা জাতিসংঘের সাথে কথা মানে বলতে পারি। সীমান্ত আমরা খুলে দেব না, মানে সীমান্ত খুলে দিলে আমরা এটা আমরা আনুষ্ঠানিকভাবে সীমান্ত খুলে দেব না। পারবো না। আমাদের ইকোনমি, আমাদের দেশ খুব বাস্তবতা হচ্ছে, প্রফেসর ইউনূস আজকেও বলছিলেন যে যেই গত 15 বছরের লুটপাটের কারণে দেশের অর্থনীতি একটা বিধ্বস্ত অবস্থায় ছিল, সেই সময় যদি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সেটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর হবে। এটি আমরা আলোচনায় নিয়েই আসতে পারি যে প্রফেসর ইউনূস যে কথাগুলো বললো, আমি শুরুতে বললাম যে ডক্টর ইউনূস তার লিখিত বক্তব্যের বাইরে গিয়ে কিন্তু আজকে বিমান বাহিনীর মহড়ার ক্ষেত্রে এবং বিমান বাহিনীর একটি মহড়ার সময় এই ধরনের বক্তব্য দেয়া এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্ব রাখে। সেটি হলো আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস বাস্তবতা হচ্ছে যে উনি পুরোপুরি যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। উনি বলেছেন যে যুদ্ধ যখন আশঙ্কা আছে যুদ্ধ শুরু হওয়ার, তখন প্রস্তুত না হয়ে বসে থাকলে সেটা আত্মঘাতী হবে এবং কোনো কারণে যদি যুদ্ধের ধাক্কা এসে আমাদের উপর পড়ে, আমরা যদি প্রস্তুত না থাকি তখন আমরা আসলে অসহায় একটা আরো কয়েকটি বিষয় কিন্তু এখানে আনতে পারি। আপনি গেল এক সপ্তাহে অন্তত দেখবেন যে আমাদের অন্তত দুটি সীমান্তে বিজিবি বিএসএফ কিন্তু এক ধরনের সেখান থেকে বিএসএফ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু এটা কি ভারত পাকিস্তান যুদ্ধের কারণে নাকি মায়ানমার পরিস্থিতির কারণে, সেই জায়গাটায় এক ধরনের অস্পষ্টতা আছে এবং দুটোতেই কিন্তু আমরা এক ধরনের ঝুঁকির মধ্যে আছি, এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি যে ভারত পাকিস্তান যদি যুদ্ধে লিপ্ত হয় সেই যুদ্ধের প্রভাব এসে আমাদের উপর পড়বে কিনা, কিংবা মায়ানমারকে ঘিরে আরাকানকে ঘিরে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সেটা আমাদের প্রভাবিত করবে কিনা। দুই দিকেই আমাদের সতর্ক থাকা উচিত। একটা ফোকাস তো আমরা আনতেই পারি যে ভারত পাকিস্তান যুদ্ধ বা ভারত কি এই এন্ডেও বাংলাদেশ সীমান্তেও তারা আনরেস্ট হবেন কিনা, কারণ সেই প্রসঙ্গ আসছে না, কিন্তু ভারত একই সঙ্গে ভারত পাকিস্তান যুদ্ধ এবং ভারতের কিন্তু চীনের সঙ্গেও এক ধরনের টানাপোড়েন আছে। একসাথে কি ভারত এত কিছু মোকাবেলার জায়গায় আছে কিনা? বিষয়টা হচ্ছে যে ভারত চীন যুদ্ধের আসলে আমি কোনো সম্ভাবনা দেখি না, কারণ চীন গ্লোবাল সাপ্লাই চেনের আসলে মূল সেন্টার এবং ইন্ডিয়া তার ইকোনমির জন্যে ভারত প্রচণ্ডভাবে চীনের উপর নির্ভরশীল এবং চীনের সাপ্লাই চেন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় ভারতীয় ইকোনমি কলাপস করবে চোখের নিমিষে। ভারত চীনের সাথে যুদ্ধে জড়াবে না। যাব আমি আলাউদ্দিনের কাছে আসতে চাই। যখন সরকার প্রধান এরকম একটি কথা বলেন যে প্রস্তুতি নিয়ে রাখা, সেটি শুধু সশস্ত্র প্রস্তুতি না, সেটি জনগণকেও বলা যে জনগণকেও এক ধরনের প্রস্তুতি রাখতে হবে। দলীয় অবস্থান এই ক্ষেত্রে আপনাদের কি, আপনারা কোন প্রস্তুতির মধ্যে যাবেন? প্রথমত এই বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে খুব বড়, সংক্ষেপে বললে আমরা ছোট্ট একটা বিরতি যাব। বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা তার তরুণ জনগোষ্ঠী এবং বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জও কিন্তু তার তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, শিক্ষা, স্কিল এবং একটা সুন্দর জীবন নিশ্চিত করা। তো যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে অধ্যাপক ইউনূস যে কথাটি বললেন এটাকে আমি অন্যভাবে রিড করতে চাই। সেটা হলো পৃথিবীতে কিন্তু আমরা যখন দেখেছি যে হিরোশিমা নাগাসাকির পর কিন্তু কোনো পরমাণু যুদ্ধ হয়নি, হ্যাঁ, কিন্তু প্রতিটা দেশই চেষ্টা করেছে তার পরমাণু অস্ত্র আপনার মজুত রাখার ব্যাপারে, বাড়িয়েছে এবং ভারত পাকিস্তানেও কিন্তু বড় ধরনের আপনার অল আউট ওয়ার কেন হয়নি না হওয়ার একটা বড় কারণ হলো যে ডিটারেন্স। এখন এই যে আমাদের যুদ্ধ প্রস্তুতি, আমাদের হয়তো বা পরমাণু অস্ত্র নিয়ে প্রস্তুত হওয়া সম্ভব না, বাট আপনি যখন পার্শ্ববর্তী দেশগুলোতে সহিংসতা চলছে, সংঘাত চলছে, বাংলাদেশের চতুর্পাশে এখন আসলে যুদ্ধ ঝুঁকির মধ্যে আছে, ইভেন যুদ্ধ অবস্থার মধ্যে আছে। এই অবস্থায় বাংলাদেশের জনগণকে এই বার্তাটা দেওয়া এবং জনগণকে সত্যিকার অর্থে প্রস্তুত করে তোলাটা আমার মনে হয় সত্যিকার অর্থে একজন রাষ্ট্রনায়কোচিত কাজ। কিন্তু এইটা আসলে যদি আমরা বাস্তব অবস্থার সাথে ইঙ্গিত দেই এবং যদি আজকে যেটা বললেন যে মহড়ায় গিয়ে কথাটা বলেছেন এটা আসলে কতটুকু তাৎপর্য বহন করে সেটা হয়তো বা আমরা সামনের দিনগুলোতে বুঝতে পারবো। তবে আমরা এনসিপি থেকে মনে করি জাতীয় নিরাপত্তা এবং যে জনপ্রতিরক্ষা, মানে আমরা প্রতিরক্ষা শব্দটা শুধু সামরিক অর্থে বলছি না, সশস্ত্র অর্থে বলছি না, আমরা জনপ্রতিরক্ষায় বিশ্বাসী এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশের মতো একটা দেশকে সত্যিকার অর্থে এই জনগোষ্ঠী যদি টিকে থাকতে হয় তাহলে তার যেই চারপাশ থেকে যে আধিপত্যবাদী যেই আগ্রাসন আছে এখানে, এটা আমরা বারবার দেখে আসছি। ইভেন গণঅভ্যুত্থানটাও কিন্তু একটা বিদেশি আগ্রাসনের আপনার এগেনস্টই হয়েছিল। তো এটার একটা দেশীয় দোসররা যারা সেখানে আশ্রয় নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি বলি যে এই প্রস্তুতিটা খুবই গুরুত্ব
গুরুত্বপূর্ণ এবং এনসিপি তরুণদের দল হিসাবে সরাসরি সামরিক প্রস্তুতি বাইরেও তরুণদেরকে শিক্ষাক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে, বিশেষ করে এখন আপনার যুদ্ধ শুধুমাত্র সামরিকভাবে হবে না, এআই দিয়ে হবে, তারপর অনেক Cyber কিছু আছে, war। সাইবার ওয়ারফেয়ার হবে, ড্রোন দিয়ে হবে। তো এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট এবং এই জায়গাগুলোতে আমাদের তরুণদেরকে প্রস্তুত করা আমাদের আসলে রাজনৈতিক কর্মসূচির একটা অংশ। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই। কিছুক্ষণ মধ্যেই আবার ফিরবো আলোচনায়। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের টিভি পর্দার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা সেখানে আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। যে কথাটি আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন, যুদ্ধ প্রস্তুতির কথা, আমরা এই বিষয় নিয়েই আলোচনা করলাম এবং আজকে প্রধান উপদেষ্টা এই কথাটি বলেছে। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। হাসান খোরশেদ সূচি, আমি এর আগেও অনুষ্ঠানে বলেছি, অন্তত 3টি প্রতিষ্ঠানে আমার প্রধান ছিলেন, অর্থাৎ আমার বস ছিলেন, সরাসরি বস ছিলেন হাসান খোরশেদ সূচি। বস্তুনিষ্ঠতা কি জার্নালিজমে, এই বিষয়টি আমরা নিউজ রুমে প্র্যাকটিস করে থাকি এবং সেটি গেল সরকারের আমলেও কিন্তু প্র্যাকটিস করা হয়েছে এবং সেই গেল সরকারের আমলেও আমরা কাজ করেছি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনারাও দেখেছেন গেল সরকারের মিডিয়ার আমি একটু আগে হাসনাইন খুরশেদ সূচির কাছে আসতে চাই যে ঠিক মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে যে 3 সাংবাদিকের প্রশ্ন বা কথোপকথন সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য কি? তাদের শেষ পর্যন্ত তাদের সাময়িক বরখাস্ত এবং একটি টেলিভিশন চ্যানেল 15 দিনের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রাখা, এই সব কিছু মিলিয়ে 3টি টেলিভিশন চ্যানেল, 3 জন সাংবাদিক এবং এই একটির সংবাদ সম্প্রচার বন্ধ, এবং মাহফুজ আলম, মোস্তফা সরোয়ার ফারুকী দুইজনই জানিয়েছেন সরকার থেকে তাদের কোনো চাপ দেওয়া হয়নি। জি, আমি আসলে এই স্পেসিফিক এই ঘটনার চাইতেও অন্য একটা জায়গায় জোর দিতে চাই যে এটা আসলে ন্যাচারালি যে এই 3 সাংবাদিকের যে প্রশ্ন করার নামে এক ধরনের বার্গেনিং, এক ধরনের একটা অবস্থান নিয়ে তাদের বিশ্বাসের জায়গা থেকে তারা কথা বলেছেন, এটা এক ধরনের কথোপকথন, এটা ঠিক ইন্টারভিউর প্রশ্নোত্তর না। সো সেই জায়গায় এটা ঠিক অবজেক্টিভ জার্নালিজমের বহিঃপ্রকাশ না। কিন্তু এটা কেন ঘটছে? আমরা যেই জিনিসটা দেখেছি আমরা যে গত 15-16 বছরে শেখ হাসিনার আমলে গণমাধ্যমকে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। গণমাধ্যমের যেখানে 6-7টি টেলিভিশন ছিল সেখান থেকে হঠাৎ করে বাড়িয়ে 40-এর বেশি টেলিভিশন হয়েছে। পেশাদার সাংবাদিক তৈরি করা হয়নি, পেশাদার গণমাধ্যম কর্মী তৈরি করা হয়নি, এবং তাতে যেটা হয়েছে যে একটা বড় ধরনের পেশাদারিত্বের শূন্যতা, কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি পড়েছে। কোয়ালিটি পড়া না শুধু, আমি আসলে একটা অন্য জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার জায়গাটা পূরণ করা হয়েছে কী করে? মূলত পূরণ করা হয়েছে বিভিন্ন তার দলের অনুগত লোকজন, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের প্রচুর ছেলে মেয়ে, তাদেরকে গণমাধ্যমে সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো খুব খেয়াল করার মতন যে গণমাধ্যমে ইনফ্লাক্স হয়েছে প্রচুর এক ধরনের, যারা সাংবাদিকের হওয়ার কথা কি, সাংবাদিক কোনো দলের প্রতিনিধিত্ব করবে না, তার নিজস্ব কোনো মত থাকবে না, যখন সে অবজেক্টিভ জার্নালিজম করছে। সাংবাদিকতায় আমরা 2 ধরনের কথা বলি, একটা অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ। যে সম্পাদকীয় যখন লিখছি আমি, পত্রিকার সম্পাদক বা উপসম্পাদক যখন লিখছেন, সম্পাদকীয় পত্রিকার নিজস্ব মতামত, সেখানেই সে মতামত দিচ্ছে, কিন্তু রিপোর্টার একদম অবজেক্টিভলি যা ঘটেছে তাই। সম্পাদকীয়তেও কিন্তু একেবারেই অবজেক্টিভিটি এর বাইরে কথা বলা যায় তা কিন্তু না, অবজেক্টিভিটির বাইরে না। আমি বলছি সম্পাদকীয়তে আসলে প্রতিষ্ঠানের মতামত তুলে ধরা হয়, সেটা বিভিন্ন রকম ঘটনা, বক্তব্য, তথ্য, অবশ্যই তথ্য, বক্তব্য, ঘটনা সবকিছু হুবহু তুলে ধরে তার ব্যাখ্যা বিশ্লেষণের ভিতর দিয়ে শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানের যে অবস্থান সেটা তুলে ধরা হয়, সেটা সাবজেক্টিভ জার্নালিজম। আর অবজেক্টিভ জার্নালিজম, রিপোর্টাররা অবজেক্টিভ জার্নালিজম করবেন, রিপোর্টারদের কোনো পক্ষ বিপক্ষ নাই, রিপোর্টারের যা ঘটেছে হুবহু তাই বলবেন। আমরা দেখেছি গত 16 বছরে যে প্রেস কনফারেন্সে রিপোর্টাররা যাওয়ার কথা, সেখানে সম্পাদকরা গেছেন, তারা গিয়ে তারা আসলে তাদের মতামত দিয়েছেন, সেই মতামত প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে স্পেশালি তারা তাদের মতামত দিয়েছেন, এবং সেই মতামতগুলি এক ধরনের তেলবাজি, এক ধরনের
তোষণের প্রবণতা, সন্তুষ্ট করার প্রবণতা, এবং সেটা সেই জায়গা থেকে আসলে গণমাধ্যমের পুরো চরিত্র নষ্ট হয়েছে। যে রিপোর্টিংয়ের যে অবজেক্টিভ ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এডিটাররা নষ্ট করেছেন। তার মানে হচ্ছে এডিটাররা তো আর হুট করে বাইরে থেকে এসে বসেনি, তারা ভেতর থেকে ছিলেন। ভেতরে একটা বড় অংশ যারা ব্যক্তি সুবিধা বা বিভিন্ন কারণে ব্যক্তি সুবিধা পাওয়ার জন্য তারা দলীয় আনুগত্য স্বীকার করে নিয়ে সেখানে এক ধরনের পেশাকে নষ্ট করেছেন। আরেকটা হচ্ছে যে তারা নতুন যে রিক্রুট করেছেন তার মধ্যে একটা বড় অংশ তারা তাদের দলীয় বিবেচনা থেকে রিক্রুট করেছেন। তো 5ই আগস্টের পরে আমার সবচেয়ে বেশি যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে যে গণমাধ্যমে এক ধরনের শুদ্ধি অভিযানের মতন, গণমাধ্যমের সংস্কার বলতে গণমাধ্যমকে আগে শুদ্ধ করতে হবে। গণমাধ্যমে সাংবাদিকতার নামে প্রচুর সাংবাদিকতার ভেতরে ঢুকে গেছে গত 16 বছরে, যাদের সাংবাদিকতার কোনো যোগ্যতা বা মানসিকতা নাই, এমন অনেক মানুষ সাংবাদিকতার অঙ্গনে বসে আছে। যারা সত্যিকারের সাংবাদিক তারা অবশ্যই পেশাদারিত্বে এসে কাজ করবেন, তারা তাদের মতন প্রফেশনালি কাজ করার চেষ্টা করেন। কিন্তু যারা অসাংবাদিক, যারা দলীয় বিবেচনায় সাংবাদিকতায় নিয়োগ পেয়েছে, তাদের মধ্যে তো দলীয় দৃষ্টিভঙ্গিটারই প্রকাশ করবে। সেই ঘটনাগুলো আমরা ঘুরতে দেখছি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কোনো মন্তব্য আছে কিনা এই বিষয়ে? এখানে হাসনান ভাই যেগুলো বললেন মূলত সাম আপ করে দিয়েছেন। তবে আমরা যেটা বিশ্বাস করি যে প্রশ্ন করার স্বাধীনতা অবশ্যই দিতে হবে এবং প্রশ্ন করতে পারে, কিন্তু এই প্রশ্নটা আসলে আপনি জলজ্যান্ত এমন যে ঘটনাটা ঢাকায় ঘটেছে এটার উপর ভিত্তি করে, এবং মনে হচ্ছে প্রশ্নটা খুব উদ্দেশ্যমূলক যে আমরা যেখানে জাতিসংঘের রিপোর্ট এসেছে, তারপর এখান থেকে পালিয়ে গিয়েছেন, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই প্রশ্নটার মাধ্যমে মূলত আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমলাতন্ত্র থেকে শুরু করে গণমাধ্যম, ব্যবসায়ী শ্রেণী, এরা কিন্তু পতিত স্বৈরাচারের যেই শক্তি, সেই শক্তিটাকে আবার সংহত করার চেষ্টা করছে। এটা কিন্তু গত 3-4 মাস আগেও কিন্তু ছিল না, যে ধরনের প্রশ্ন আসে নাই। তো এই প্রশ্নগুলো যখন আসছে তখন আমাদের আরও বেশি করে অনুভূতি হচ্ছে যে এই গণহত্যার আসলে বিচারটা খুব জরুরি। কারণ আমরা তো প্রশ্নটা তো ছিল এটাই যে আপনি বিচারের আগে কিভাবে বলতে পারেন, কিংবা রায়ের আগে কিভাবে বলতে পারেন। তাহলে এই বিচার ব্যবস্থার ত্রুটি অথবা একটু প্রলম্বিত হচ্ছে, ডিলে হচ্ছে বলে কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসছে। পাশাপাশি এখানে বাংলাদেশের যেই বিষয়টা বুঝতে হবে যে গণমাধ্যম একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এগুলোকে হ্যাম্পার করে কখনো কথা বলতে পারে না। কারণ এটা আসলে গণমাধ্যম তো এই দেশের আভ্যন্তরীণ যে আপনার নীতি আছে এটার মধ্যেই কাজ করতে হয়। তো বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানটা মূলত আমরা এটা বলি এটা জাতীয় নিরাপত্তার একটা প্রশ্ন ছিল। কারণ এখানে বাংলাদেশকে আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গিয়েছিল, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশ নতুন করে আমরা বলি যে আধিপত্যবাদ বিরুদ্ধে একটা শক্তির মাধ্যমে আগ্রাসন মুক্ত হয়েছে কিছুটা হলেও, যদিও নতুনভাবে আবার এটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলি গণমাধ্যমের ভূমিকাটা যখন একটা ক্রস বর্ডার, যেমন শেখ হাসিনা কেস কিংবা আওয়ামী লীগ কেসটা কিন্তু এখন একটা ক্রস বর্ডার ইস্যু, এটা শুধুমাত্র বাংলাদেশের ইন্টারনাল ইস্যু না, কারণ এটার সাথে ইন্ডিয়া যুক্ত আছে। এখন এটার সাথে ইভেন তাদের নেতাকর্মীদের, তাদের যদি আপনার হেডকোয়ার্টার বলেন, তাদের নির্দেশনাগুলো যেখান থেকে আসছে এই সবগুলোর সাথে আপনার ইন্ডিয়ান স্টেটের সম্পর্ক। তারেক রহমানও কিন্তু দীর্ঘদিন ইউকেতে ছিলেন, কিন্তু ইউকের স্টেটের সাথে তারেক রহমান অবস্থানে কোনো সম্পর্ক নেই, কিংবা অন্যান্য জায়গায় যেখানে রাজনৈতিকভাবে এসালাম থাকেন। কিন্তু শেখ হাসিনার ইন্ডিয়া থাকাটা কিন্তু পুরোপুরি আপনার একটা ডিফারেন্ট ঘটনা, যে একটা স্টেট এখানে আরেকজন স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এবং তার নিজের দেশ পালিয়ে যেতে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টার সাথে ওনার যে আলাপচারিতা, উনি আল জাজিরা যেটা বলেছেন যে তিনি বলেছেন যে তাকে অন্তত চুপ রাখা যায় কিনা, যে তিনি কথা বলবেন না এখানকার স্টেবিলিটির প্রশ্নে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তারা বলেছেন যে না, আসলে এটা করতে তারা সক্ষম না। তার মানে তারা কিন্তু ওখানে ইনস্টিগেট করছেন, এবং তারা সেই যুদ্ধে কিন্তু তারা এখন হার মানে নাই, তারা মাঠে হেরেছেন, বা তারা মনে করছেন যে এটা একটা পর্বে হেরেছেন, পরবর্তী পর্বে তারা জিতে আবার এই দখলদারিত্বটা কায়েম করবেন। তো এই পর্যায়ে আমরা মনে করি যে গণমাধ্যম এখানে একটা হিউজ ভূমিকা পালন করতে পারে। যেইভাবে আপনার ইন্ডিয়ান গণমাধ্যম ফেল করেছে, আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের গণমাধ্যম অনেক ত্রুটি থাকার পরেও কিন্তু আপনার কলকাতার গণমাধ্যমের চেয়ে অনেক ধাপ উপরে। ইভেন দিল্লি কেন্দ্রিক যে গণমাধ্যম সেখান থেকেও কিন্তু স্ট্যান্ডার্ড অনেক উপরে, গদি মিডিয়া। হ্যাঁ, গদি মিডিয়া। সো আমরা মনে করি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ গণমাধ্যমে, এবং আরও কিছু জায়গা আছে যেখানে বিশেষ করে আপনার এনজিও, আপনার সোশ্যাল সার্ভিসে এক্সাম্পল তৈরি করেছে। তো সেই জায়গায় গণমাধ্যমের ভূমিকা আছে, এবং গণমাধ্যম ইচ্ছা করলে পারে এই সময়টাকে ব্যবহার করে মূলত এখানে একটা ফেয়ার প্রফেশনালিজম ডেভেলপ করে বস্তুনিষ্ঠতা, যে প্রশ্নটা আপনি করেছিলেন, বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা এবং জাতীয়ভাবে মানে আপনার একটা ন্যাশনাল
যে ভীষণ ধারণ করে গণমাধ্যম এগিয়ে যেতে পারে? হ্যাঁ, আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আবারও ধন্যবাদ। আমি শুরু করেছিলাম যে ছোটবেলায় দেখা ফিলিস্তিনের খবরগুলো দিয়ে, আমি শেষও করছি ছোটবেলায় একটি নাটকের কথা দিয়ে। আমরা খুব ছোটবেলায় একটি নাটক দেখেছিলাম, কোথাও কেউ নেই। এটি হুমায়ুন আহমেদের খুব বিখ্যাত জনপ্রিয় নাটক। সেখানে বাকের নামে একটি চরিত্র ছিল, যাকে দেখা গেল যে আদালতের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত একটি বানানো মামলায় তার ফাঁসি হয়, যদিও সেই খুনের সঙ্গে সে জড়িত ছিল না। আমাদের যে সাংবাদিক বন্ধুরা আদালতের মাধ্যমেই প্রমাণিত হয় 1400 লোকের খুনি কিনা, যারা এইভাবে বেড়ে উঠেছেন বা যাদের গেল 15 বছরে এই সাংবাদিকতাতেই গ্রুমিং হয়েছে যে আদালতের মাধ্যমেই সত্য প্রতিষ্ঠা হয়, আদালতের রায় দিলেই, তাদের জানা উচিত যে জাস্টিস কিন্তু সবসময়ই সত্য প্রকাশ করে না। অনেক সময় এই বিচার 100 বছর পরেও খণ্ডন করা যায়। সেই জায়গা থেকেই আমি বলছি সাংবাদিকতার বিচারটি কিন্তু বিচারালয়ের চেয়েও অনেক বড় বিচার, যে কারণে মিডিয়া ট্রায়ালকে অনেকটা বেশি বলে ধরে নেওয়া হয় উন্নত বিশ্বে এবং সব জায়গায়। এই প্রত্যাশার জায়গাটি রেখে যে আগামী দিনে আমাদের সাংবাদিকতাগুলো যেন সেইভাবে হয়, যেন তার প্রশ্ন করার অধিকার খর্ব হোক, এটি আমি চাই না। কোনো সাংবাদিক তার রুটি রুজির জায়গাটা হারিয়ে ফেলুক, সেটি যেমন চাই না, তেমনি কোনো ইন্টেনশন থেকে কোনো প্রশ্নর জায়গাটি কোনটি প্রশ্ন এবং কোনটি তর্ক সেটি তারা বুঝবেন, এই প্রত্যাশাটাও আমার থাকে। সেই প্রত্যাশাই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়াবাদ।